আচ্ছা, তোমরা সকলে ভালো আছো তো না? হ্যাঁ, আছি, ভালো আছি। আহ, এই অধ্যায়ে তোমাদের কমন যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি তোমার যেরকম সমস্যা লাগতেছে আরেকজনের ওই রকম সমস্যা। কমন সমস্যা আমাদের এখানে আছে 3 থেকে 4 ধরনের সমস্যা আছে। এই 3 থেকে 4 ধরনের সমস্যাগুলি আমরা একটু নজর দিব, একটু জোর দিব। হ্যাঁ, পুরা অঙ্ক আমাদের সমস্যা হতে পারে না, পুরা অঙ্ক আমাদের প্রবলেম হতে পারে না, 2-3 জায়গায় প্রবলেম হতে পারে। সেই 2-3 জায়গার প্রতি আমরা নজর দেব এবং প্রত্যেকটা অধ্যায়ের থিমই এটাই। তো এই অধ্যায়ে তোমাদের এখন পর্যন্ত সাফার কি কি অংশ, কোন কোন অংশ কঠিন লেগেছে একটু বলো তো। স্যার আমি কালকে যতগুলো বোর্ড ছিল আমি শেষ করে ফেলছি। শেষ করছো? যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারেক আছে নাকি? স্যার আছে স্যার। তারা কি এরকমগুলো কঠিন লেগেছে? এখন পর্যন্ত স্যার সমস্যা পাই নাই, যেগুলো করছি স্যার এর মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ, বৃষ্টি ইসলাম, তুমি তো দেখতেছো, মনে হয় নতুন দেখতেছো, তো বুঝতে পারতেছো একটু করে? জি স্যার পারতেছি। হ্যাঁ, একটু করে দেখো, অত বেশি চাপ নিয়ে দেখো না। এখনো অনেক সময় আছে, 1 মাস মানে প্রায় অনেক সময়। তো আমরা একটু প্রত্যেকদিন যেহেতু ক্লাস চলছে, আমরা ভালো মতো এটা সবগুলো অধ্যায় ক্যাপচার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আছে সাকেরা, তো নতুন জয়েন করেছে। সাকেরা বুঝতে পারতেছো? যদিও এই অধ্যায় কঠিন অধ্যায়, সেটা আমি প্রথমেই বলেছি। একটু একটু বুঝতে পারতেছো তো? খুব ডিপলি বুঝতে হবে না, একটু একটু। তারপরে অরফা। আচ্ছা, এইগুলো আমরা, দেখো আমরা যে অঙ্কগুলো করতেছি। হ্যাঁ, স্যার আমি পুরো সত্যি বলতে আমি অঙ্ক করিই নি এখনো, মানে আমি সময়ের একটু, মানে আমি ক্লাস একটু 19-20 হয়ে গেছিল আমার। আচ্ছা আচ্ছা। মানে আমি আসলে 3 দিন একটু গ্যাপ হয়ে গেছে আমার, যার কারণে আমি একটু পিছিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, ক্লাসগুলো দেখে নিও, আর সমস্যা যেখানে না হয় একটু আলোচনা করো, ক্লাসে বলো, তাহলে আমি ডিটেলস বলবো। আমরা এখানে, আমরা অঙ্ক তো আয়োজন করলাম, আমরা এই স্টেটমেন্ট নিয়ে আবার একটু বর্ণনা করি। স্টেটমেন্ট থেকে বর্ণনা করো তো তোমাদের একটু বুঝতে সহজ হবে। আমরা প্রথমে লিখি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর নেট ইনকাম আমাদের আসে। এই নেট ইনকাম, এই কটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, এখানে হচ্ছে নেট ইনকাম একটা আছে, এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স স্যার আছে। ওটা বড় করলে ভালো হয়, আসলে আমার এখানে মানে আমি দেখতে পারতেছি না, ম্যাথ দেখতে পারতেছি না। বড় করবে, এরকম বড়? মানে স্যার আপনার ফেসটা বেশি বড় হয়ে আছে, বাট এইটা বড় হচ্ছে না। ওটা তোমার ওখানে সেটিং এর সমস্যা হয়েছে। তুমি ওখানে দেখো, স্ক্রিনটাকে ইয়ে করো। ম্যাথের স্কিলটা আমাদের ডাবল টাচ করে তাইলে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে নেট ইনকাম লিখি, তাই না? এই যাবত পর্যন্ত যে অঙ্কগুলো করেছি আমরা, 3-4টা বা 2-3টা অঙ্ক করেছি, সেখানে আমরা এরকম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে নেট ইনকাম লিখেছি। একটা একটু গতানুগতিক। আমি আমি যদি ঢাকায় যেতে চাই, তাহলে আমি কি করব? আমার এখানে জয়পুরহাট সদর থেকে আমি যে কোনো একটা ঢাকা কোচের আমি টিকিট কাটবো। যদি এখানে কোচে বসি, তাহলে আমি নির্দিষ্ট কিছু জেলা অতিক্রম করে আমি ঢাকাতে পৌঁছবো। যে কয়বার যাব সে কয়বার কিন্তু একইভাবে আমাকে নিয়ে যাবে, তাই না? ঠিক এইরকম একটা অঙ্ক এটা। তোমাকে নির্দিষ্ট কিছু স্টেপ এখানে অতিক্রম করে তোমাকে অঙ্কটা সমাপ্তি ঘটাতে হবে। তো এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস স্টেপ প্রথম। এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের আছে, প্রথমে লিখতে হয় নেট ইনকাম। কি হবে না হবে জানি না অঙ্কে, আমরা প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে নেট ইনকাম লিখবো। লেখার পর আমরা অ্যাডজাস্টমেন্ট কথাটা লিখবো। এখানে অনেক বড় কথা লেখা আছে, এটা না লিখি কোনো সমস্যা নেই। আমরা শুধু অ্যাডজাস্টমেন্ট লিখে আমরা যোগ বিয়োগগুলো লিখবো, ঠিক আছে? তো এখানে নন ক্যাশ এক্সপেন্স গুলো লিখবো। নন ক্যাশ এক্সপেন্স কোনগুলো? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হবে প্রত্যেকটা অঙ্কে। তাহলে এখানে বুঝা না বুঝার কোনো বিষয় নেই। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা লিখবোই, যদি অঙ্কে না থাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। নেট ইনকাম লিখবোই, যদি না থাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সহজ হিসাব।
তারপরে আমরা কোনো ফার্নিচার বা ইকুইপমেন্ট যদি বিক্রি করি তাহলে সেটা লস যদি হয় তাহলে সেটা যোগ হয়, আর যদি আমাদের লাভ হয় তাহলে সেটা মাইনাস হয়। আচ্ছা, তাহলে এই দুই ধরনের নন ক্যাশ এক্সপেন্সগুলো আমরা এখানে লিখবো। লেখার পর আমরা অ্যাসেট এবং লাইবিলিটিস ইনক্রিজ এবং ডিক্রিজগুলো আমরা এখানে লিখবো। তাহলে অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে এখানে অ্যাসেটের উল্টাগুলো করতে হয়। অ্যাসেট বৃদ্ধি পেলে মানে কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে এখানে মাইনাস হবে, আর কারেন্ট অ্যাসেট কমে গেলে এখানে যোগ হবে। লাইবিলিটির উল্টাটা, অ্যাসেটের উল্টাটা শেষ। এখানে আমাদের এই কাহিনীগুলো করে আমরা যে অপারেটিং অ্যাক্টিভিটিস বাবদ আমরা টাকাটা পাবো, এই টাকাটা যদি প্লাস ফিগার থাকে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখবো, আর যদি মাইনাস ফিগার থাকে তাহলে ইউজড বাই কথাটা লিখবো। এই হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর কাজ কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কাজ কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কাজ হচ্ছে এখানে আমরা স্থায়ী সম্পদ যদি ক্রয় করি টাকা চলে যায় তাহলে সেটা মাইনাস করতে হয়। যদি পারচেস করি স্থায়ী সম্পদ এনি ফিক্সড অ্যাসেট পারচেস করি তাহলে টাকাটা চলে যাচ্ছে, তাহলে টাকাটা চলে গেলে এটা মাইনাস করে লিখতে হবে। আর যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করি সেল অফ এনি ট্রেডিং সিকিউরিটি কিংবা সেল অফ এনি ফিক্সড অ্যাসেট যদি আমরা বিক্রি করি তাহলে আমরা সে টাকাটা পাবো, তার মানে এই টাকাটা এখানে লিখবো আমরা। তারপরে আছে আমাদের তাহলে কি কি বিষয় গেল একটু লক্ষ্য রাখো। অপারেটিং অ্যাক্টিভিটিসে কি গেল? অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের ব্যালেন্স শিটের দফাগুলো এখানে আছে। অপারেটিং অ্যাক্টিভিটিসে একটা কথা মনে রাখবে, সহজ কথায় ইনকাম স্টেটমেন্টের দফা এবং ব্যালেন্স শিটের দফা। ইনকাম স্টেটমেন্টের দফা হচ্ছে কি আয় বিবরণী। আয় বিবরণী গুলো মানে নগদ টাকা, আয় বিবরণী নগদ টাকা বাদে, ব্যালেন্স শিটের নগদ টাকার দফা বাদে, এবং আয় বিবরণীতে কি কি থাকে বলতো? তারা বলতে পারবে? আয় বিবরণী যেটা করি ইনকাম স্টেটমেন্ট যে আমরা তৈরি করি, এই আয় বিবরণীতে যাবে তো আয়, ইনকাম বা রেভিনিউ, আর কি থাকে? ব্যয় থাকে, তাই না? আয় ব্যয় থাকে। আয় ব্যয় নিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি হয়। এই ইনকাম স্টেটমেন্টের দফার মধ্যে আমাদের নেট ইনকামটা আসবে সবার শেষে, যে তৈরি করে নেট ইনকাম আসবে, আর এখান থেকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে। আর আমাদের নন ক্যাশ এক্সপেন্স, আমাদের ফার্নিচার বিক্রি জনিত যদি কোনো ইয়া থাকে, এই যে লস, কি বলে, সেল অফ ফার্নিচার, এই যে কোনো কিছু লস করলাম, এই ধরনের কথা বলা থাকবে, এগুলো আসবে। মানে ইনকাম স্টেটমেন্টের দফা দুই তিনটা আসবে, তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। ইনকাম স্টেটমেন্টের দফা তিনটা কি কি? ইনকাম, নেট ইনকাম আসবে। নেট ইনকাম কোথা থেকে পাই? ইনকাম স্টেটমেন্ট তৈরি করে পাই। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট থেকে পাই। এগুলো আসবে ইনকাম স্টেটমেন্টের দফা। আর কি আসবে? লস আসবে। যদি ফার্নিচার বিক্রি করে লস হয় সে লসগুলো আসবে। এই তিনটা আইটেম আসবে, এটা মনে রাখবে। আর বাদ বাকিগুলা যে প্লাস মাইনাস হবে এটা ব্যালেন্স শিটের দফা আসবে। ব্যালেন্স শিটের দফা কি কি আছে? অ্যাসেট লাইবিলিটি, তাই না? অ্যাসেট আর লাইবিলিটি এগুলো মিলে ব্যালেন্স শিট তৈরি করা হয়। এই অ্যাসেটের মধ্যে আমার প্রকারভেদ আছে। কারেন্ট অ্যাসেট গুলো এখানে আসবে, আর কারেন্ট লাইবিলিটি গুলো এখানে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের যদি আগে থেকে ধারণা থাকতো, তোমরা যদি ফার্স্ট ইয়ারে এটা যদি করতে, ইনকাম স্টেটমেন্ট যদি করতে, তোমাদের কাছে ইজি লাগতো। ফার্স্ট ইয়ার আরাম মতো পারতে, একটু কষ্ট হতো ফার্স্ট ইয়ার আরাম মতো পারতে, সেকেন্ড ইয়ারে এটা পারতে, প্লাস আরেকটা অধ্যায় আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার পরে যেটা করাবো ওটা পারতে, আরাম মতো পারতে, এবং থার্ড ইয়ারও পারতে। তার মানে একটা অধ্যায় যদি ফার্স্ট ইয়ারে তুমি ভালো মতো করতে তাহলে তোমার তিনটা ইয়ারে তোমার এই অধ্যায়ের কাজ হয়ে যেত, এবং এই অধ্যায়টা ভালো মতো বুঝতে পারতে। তো যাই হোক, এগুলা আমাদের একটু সমস্যা হয় বা একটু জটিলতার কারণে আমরা এই অধ্যায়গুলো বাদ দিই। কারণ বাদ দিলে সেকেন্ড ইয়ার আসে এই অধ্যায়গুলো আমাদের সমস্যা হতো না। তাহলে আমাদের আপাতত জানতে হবে যে আমরা ইনকাম স্টেটমেন্টের দফা কি কি, আয় ব্যয় বিবরণী গুলো যেগুলো, সেগুলো ইনকাম স্টেটমেন্ট লিখি। এগুলো আমাদের নেট ইনকাম প্রথমে লিখবে, তারপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবে, তারপর কোনো লস থাকলে সে লসগুলো লিখবো। আচ্ছা, আর তারপরে আমরা কি লিখবো? কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ গুলো এখানে লিখবো। আর আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের যাবতীয় স্থায়ী সম্পদগুলি, দালান কোটা, আমাদের হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র, তারপর যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট, এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে আমরা সেই জিনিসগুলো আমাদের ক্রয় এবং বিক্রয়গুলো এখানে লিখবো, স্থায়ী সম্পদগুলি যাকে বলে। আর যে লিস্টটা আমি দিয়েছি ওই লিস্টটা একটু দেখো তোমরা। আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এখানে আমাদের কোনগুলো আসবে? আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে হিট করে। সহজ কথায় যদি বলি, দীর্ঘমেয়াদী দায়,
দীর্ঘমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায় কোথায় গেছে, কারেন্ট লাইবিলিটি কোথায় গেছে, উপরে অপারেটিং অ্যাক্টিভিটিসে গেছে কারেন্ট লাইবিলিটিস। আর এখানে আসবে আমাদের দীর্ঘমেয়াদী দায়, আর এটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। তাহলে এই যে চারটি দফা কিন্তু তিন জায়গায় কিন্তু ভাগ করে দিলাম আমরা। তাহলে এখানে দীর্ঘমেয়াদী দায় আসবে, আর আসবে কি শেয়ার ক্যাপিটাল সম্পর্কিত যে দফাগুলো, সেই দফাগুলো আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। আচ্ছা, এই জিনিসগুলো লেখা যোগ বিয়োগ করার পর আমরা নিট ইনক্রিজ ইন ক্যাশ, তারপরে এর সঙ্গে বিগিনিং যোগ করি, তাহলে ক্লোজিং এর সমান হবে। এইভাবে আমরা রেজাল্ট পর্যন্ত করে আসছি। আচ্ছা, এখন এগুলো এটার উপর অনেক বেশি কথা বলা হয়ে গেল। এখন একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, কত নম্বর অঙ্ক দেখেছিলাম? এক নম্বর দেখা হয়েছিল। 2 নম্বর হচ্ছে ঠিক অনুরূপ, প্রায় 2 নম্বরটা হচ্ছে অনুরূপ। তো 2 নম্বর দেখেছিলে তোমরা? 2 নম্বর কিন্তু একেবারে একের অনুরূপ অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বরের ওটার পাশাপাশি 2 নম্বরটা একটু হাতে কলমে করার চেষ্টা করবে। 2 নম্বর একেবারে অনুরূপ, অথবা তোমাদের কিছু ক্লু দেওয়া আছে এখানে। আমার এখানে অ্যান্সার ক্লু দেওয়া আছে। অ্যান্সার ক্লু তোমরা খেয়াল করছো কিনা জানি না, অ্যান্সার ক্লু দেওয়া আছে। এখান থেকে তুমি নিট ইনকাম কেমনে বের করবে, এখানে কিন্তু ক্লু দেওয়া আছে। হ্যাঁ, এখানে এটা তুমি নিজের থেকে বাসায় ট্রাই করতে পারো। ডিপ্রিসিয়েশন কেমনে বের করবে, এখানে কিন্তু 5,500 যোগ 1,000 মাইনাস 4,500 বাদ দিলে 2,000 টাকা ডিপ্রিসিয়েশন বাড়বে। এটা কিন্তু ক্লু দেওয়া আছে, এটা তুমি বাসায় ডিপ্রিসিয়েশন বের করতে পারবে। অর্থাৎ এখানে আমাদের নিট ইনকাম এবং ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে বের করতে হবে। সেই ক্যালকুলেশন কিভাবে করবে, এখানে কিন্তু ক্লু দেওয়া আছে, কোন টাকাতে কোন টাকা বের করবো বা কোনটা যোগ করবো। ঠিক আছে, এটা তোমাদের সহজ মানে বোঝার জন্য বা বাসায় অঙ্ক করার জন্য এটা আমি দিয়েছি আর কি। আচ্ছা, তারপরে 3 নম্বর করা হয়েছিল না সেদিন? 4 নম্বর 3 4 শুধু টাকা 3 আর 4 সেম না? একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিন্তু এই দফাগুলো কিন্তু আমাদের কাছে তোমাদের কাছে হয়তো একটু কষ্ট হচ্ছে মানে খুব কষ্ট পাচ্ছ হয়তো, বা কেমনে কি করব হতাশায় ভুগতেছো, কিন্তু না, এই জিনিসগুলো যে তুমি আমরা যে নতুন কোনো গ্রামে যাই, প্রথম অবস্থায় কিন্তু রাস্তাঘাট চিনি না, একবার গেলে কিন্তু সেই রাস্তাঘাট কিন্তু পরিচিত হয়ে যায়। এই জিনিসটা ঠিক একই রকম। একটা অঙ্ক আমরা করলাম, ওই অঙ্কের মতোই কিন্তু সবগুলো, কিন্তু আমাদের কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা ফিক্সড অ্যাসেট এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু এগুলো না বুঝলে আমার কিন্তু সমস্যা। তো আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই, আমার গ্রামের আমার শ্বশুর বাড়িতে যাই, রাস্তাঘাট একবার দেখছি চিনছি, কিন্তু সমানে যদি আমি ছোট বাচ্চা থেকে শুরু করে সমানে সবাইকে যদি সালাম দিই, তাহলে কিন্তু হবে না, তাই না? তাহলে আমার ওয়েট কিন্তু ততটা থাকবে না। যে এমন একটা পাগলা জামাই আসছে আমাদের গ্রামে, যে জাতের 2 বছর বাচ্চাকে সালাম দেয়, 70 বছরের বৃদ্ধকে সালাম দেয়। তাই এখানে তুমি যে সমানে সবগুলো, আমি এটা বোঝাচ্ছি এই জন্যই যে তোমরা যে এখানে সমানে অ্যাসেট সাইটে, এই অ্যাসেট সাইটে যে দফাগুলো আছে সবগুলো যে কারেন্ট অ্যাসেট মনে করে যে তুমি সবগুলো কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকে দেবে, হবে না। এখানে তোমাকে চিনতে হবে, ছোট বড় চিনতে হবে, কোনগুলো ফিক্সড অ্যাসেট কোনগুলো কারেন্ট অ্যাসেট, সেই অনুযায়ী তোমাকে ব্যবস্থা নিতে হবে। তুমি যদি সবগুলো কারেন্টের মধ্যে ঢুকে দাও, তাহলে কিন্তু ওই পাগলা জামের মতো হবে, আমার মতো হবে। হ্যাঁ, যে যে সবাইকে সালাম দিচ্ছে এরকম হবে, হ্যাঁ, কাল্পনিক চরিত্রের মতো হবে। তো তাহলে এখানে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, যে কোনগুলো কারেন্ট অ্যাসেট এবং কোনগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এবং কোনগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট, কোনগুলো লং টার্ম লাইবিলিটি, এই বিষয়গুলো আমাদের চিনতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু আমরা দেখি। 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্ক এসেছিল 2017 সালে, 2017 সালে। অঙ্ক মোটামুটি ইজি। তোমরা দেখো, আমি যে হোয়াটসঅ্যাপে যে চারটা দিয়েছিলাম সেটা একটু তোমরা তো দেখেছো নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে একটু দেখি অ্যাকাউন্ট রিসিভেবল কি বলতো। আমাদের এখানে সরি, আগে অঙ্কটা করে নেই। দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ ইমন লিমিটেড ইজ গিভেন বিলো। নিম্নে ইমন লিমিটেডের কম্পারেটিভ ব্যালেন্স শিট নিম্নে দেওয়া হলো। ইমন লিমিটেড কম্পারেটিভ ব্যালেন্স শিট, এখানে আমাদের দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে 31/12/2016, আর একটা হচ্ছে এটা 31/12/2016 অ্যাসেট, আর লাইবিলিটি দেওয়া আছে 31/12/2016। এই পাশে লাইবিলিটি দেওয়া আছে, আলাদা করা আছে। আগে ছিল খাড়াখাড়ি ভাবে, এখন দেওয়া আছে এই যে হরিজন্টাল ভাবে। তো এখানে তারপরে দেওয়া আছে আমাদের
31/12/2015 31/12/2015 আর তারপরে দেওয়া আছে 31/12/2015 মানে একটা 15 সালের একটা 16 সালের। তাহলে 15 সালেরটা হচ্ছে ওপেনিং আর 16 সালটা ক্লোজিং, এটা মনে করবো আমরা। ওকে, তাহলে ক্যাশ ইন হ্যান্ড আমরা ধরবো না, কারেন্ট অ্যাসেট। যদি এটা কারেন্ট অ্যাসেট, এটা কাজ হয় সবার শেষে, তাই না? আচ্ছা, এখন বলো তোমরা আমাকে অ্যাকাউন্ট রিসিভেবল কি, কারেন্ট অ্যাসেট না? কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট, তাই না? কারেন্ট অ্যাসেট এখানে কি হয়েছে? কারেন্ট অ্যাসেট এখানে ছিল 25,000 হয়ে গেছে 20,000, তাহলে কি হয়েছে? ডিক্রিজ মানে মাইনাস হয়েছে, তাই না? তাহলে আমরা মাইনাস একটু চিহ্ন দিলাম। ইনভেন্টরি কি? কারেন্ট অ্যাসেট, তাই না? ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট। এগুলো কিন্তু এটা কমন দফা, কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো ইয়ে নেই, কারণ নেই। এই কমন গুলো এইগুলাই কিন্তু আসতেছে, এই যে অঙ্কগুলো দেখছি এগুলাই আসতেছে বারবার। তাহলে ইনভেন্টরি হচ্ছে কারেন্ট ইনভেন্টরি, অনেক সময় লেখা থাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অনেক সময় লেখা থাকে ক্লোজিং স্টক, অনেক সময় লেখা থাকে ইন্ডিং ইনভেন্টরি। এই জিনিসগুলো আমাদের নাম দামগুলো জানতে হবে। তাহলে ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট এটা কি হয়েছিল? 1,55,000 ছিল, হয়ে গেছে কত? 1,25,000। তাহলে কি হয়েছে? কমে গেছে। তারপরে আছে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স কি? এটাও কারেন্ট অ্যাসেট, তাই না? মানে অগ্রিম খরচ, কোন খরচ যদি আমরা অগ্রিম দেই তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে কি? কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে কারেন্ট অ্যাসেটের এখানে আমাদের দেখো ছিল কত? 12,000, হয়ে গেছে কত? 10,000। তাহলে কি হয়েছে? কমে গেছে। এটা হয়ে গেছে আর মানে ছিল কত, হয়ে গেছে কত, এটা কিভাবে বুঝবো? এই যে 2015 সালে এটা ছিল, ওপেনিং ছিল, আর 2016 সালে হয়েছে কত? 10,000। এই জন্যই আমি এটা এইভাবে বলতেছি যে ছিল এত, হয়েছে এত। 15 সালে একটা ব্যাচ ধরবো বা আমাদের শুরুর বছরে ধরবো, ওপেনিং ধরবো, আর এটা ক্লোজিং। আচ্ছা, ল্যান্ড হচ্ছে কি? স্থায়ী সম্পদ, তাই না? এখানে আমরা লিখবো না, মানে দাগান্বিত করবো না, একটা দাগান্বিত করবো। তারপরে আছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কি? স্থায়ী সম্পদ, তাই না? তারপরে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা আমরা এখানে নিয়ে আসবো না, আমরা এটা হচ্ছে কোনটা? অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, ওকে, আমরা কারেন্ট অ্যাসেট গুলা এই চারটা কারেন্ট অ্যাসেটের মধ্যে এই তিনটা আসবে, আমাদের ক্যাশ তো আসবে না, ক্যাশটা কেটে দেই। আচ্ছা, এখন এইদিকে চলে যাও, এদিকে লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কি বলতো? কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, সিএল, কারেন্ট লাইবিলিটি। কি হয়েছে? হয়ে গেছে 60,000 ছিল, 52,000 হয়েছে, কি হয়েছে? কমে গেছে। তারপর আছে অ্যাক্রুড এক্সপেন্স, মানে বকেয়া খরচ, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। যদি খরচ যদি অগ্রিম হয় তাহলে সেটা হয় সম্পদ, এই যে অগ্রিম খরচ হয় সম্পদ, আর বকেয়া খরচ হয়, অ্যাক্রুড মানে বকেয়া খরচ হয় আমাদের কাছে দায়, এটা মনে রাখবে। দায় তাহলে কি ছিল? 25,000 ছিল, হয়ে গেছে কত? 20,000। কি হয়েছে? কমে গেছে। ট্যাক্স পেয়েবল, পৃথিবীতে যত ধরনের পেয়েবল আছে সব ধরনের পেয়েবল হচ্ছে দায়। ট্যাক্স পেয়েবল হচ্ছে কর, প্রদেয় কর। প্রদেয় কর আমাদের কত আছে? প্রদেয় কর আমাদের ছিল, ধরো এখানে কোনো কিছু নাই, তার মানে 0 ছিল, হয়ে গেছে 15। তার মানে কি? এটা বৃদ্ধি পাইছে না? কোনো টাকা ছিল না, হয়ে গেছে হ্যাঁ 15, তাহলে এটা বৃদ্ধি পাইছে, তাহলে এটা আমরা কি করবো? প্লাস করবো। ওকে, ফাইন। বন্ড পেয়েবল, এখানে পেয়েবল আছে। এখন তোমার এই বন্ড পেয়েবলকে চিনতে হবে, বন্ড পেয়েবলটা কি? এই বন্ড পেয়েবলটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় তোমার ওখানে উল্লেখ করা আছে, দেখো আমি যে লিস্টটা দিয়েছি ওই লিস্টটা একটু প্লিজ কাইন্ডলি তোমরা একটু, যদি না দেখো ওই লিস্টটা একটু দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এখানে বন্ড পেয়েবল আমরা এগুলো পরে দেখবো, আমরা এই কটা আগে দেখি, কারণ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে লাগে। তো এই বিষয়গুলো আমরা এখানে লেখার পর আমরা চলে যাই, এখানে ইনকাম স্টেটমেন্টের কিছু আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে, ওইরকম আমাদের ইনকাম স্টেটমেন্ট করে দেওয়া আছে, যে ইনকাম স্টেটমেন্ট লেখা আছে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট মানে নিট আয় এখানে বের করে দেওয়া আছে। রেভিনিউ, আয় ছিল 9,75,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় ছিল 6,25,000। অপারেটিং এক্সপেন্স এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন বাদে অপারেটিং এক্সপেন্স আছে কত? 1,70,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে? 18,000 টাকা। দেখো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কিন্তু এখানে বের করে দেওয়া আছে। তারপর আছে লস অন সেল অফ ফার্নিচার, ইকুইপমেন্ট বিক্রয়জনিত
ক্ষতি কত 1000 টাকা, ইকুইপমেন্ট বিক্রয়জনিত ক্ষতি। এটার কাজ কোথায় হয় সেটা আমরা দেখব। তারপর আছে ইনকাম ট্যাক্স, ইনকাম বিফোর ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে কত আছে 51,000 টাকা। এই মিলে ওটা বাদ দেওয়ার পর নেট ইনকাম পেয়েছে কত 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা নেট ইনকাম, এই নেট ইনকামটা ধরে আমাদের অঙ্ক করতে হবে। আর আদার ইনফরমেশন দিচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পেইড। এই যে ডিভিডেন্ড পেইড এর কথা কিন্তু বলা থাকে প্রত্যেকটা অঙ্কে, কিন্তু কোনো কোনো অঙ্কে বলা থাকে না, তখন আমাদের ডিভিডেন্ড পেইড কথাটা, ডিভিডেন্ড পেইডটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের ডিভিডেন্ড পেইড দেওয়া আছে। ডিভিডেন্ড পেইড কোথায় যাবে? ডিভিডেন্ড পেইড যাবে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে। ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্ট মানে কি স্থায়ী সম্পদ, স্থায়ী যন্ত্রপাতি, যন্ত্রপাতি ক্রয় করেছে তাই না, কত 1,80,000 টাকাতে ক্রয় করলে কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তারপরে আছে হ্যাঁ, তারপর 3 নম্বর আছে কি কস্টিং টাকা 20,000 ওয়াজ সোল্ড ফর টাকা কত 17,000 ইন ক্যাশ, হোয়েন বুক ভ্যালু ইটস ওয়াজ টাকা কত 18,000। এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে, বুঝতে পারছো? এই বিষয়টা একটু বুঝতে হবে যে এটা একটু খুব ঠান্ডা মাথায় বোঝো। দেখো মানে এই একটা এন্ট্রি কিন্তু তোমার ঝামেলা দিবে, অন্যগুলো এন্ট্রি কিন্তু সবই ইজি তাই না। ওই ইকুইপমেন্ট বা ফার্নিচার সেল করতেছে বা ইয়ে করতেছে এই ধরনের এগুলা দিয়ে। এখানে বিষয়টা এরকম দেখো, এই লাইনটা ভালো বোঝো, অঙ্ক শেষ, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ইকুইপমেন্ট কস্টিং মানে টাকা কত 20,000, 20,000 টাকা মূল্যের ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি ওয়াজ সোল্ড বিক্রয় করা হয়েছিল ফর টাকা 17,000, 17,000 টাকা ইন ক্যাশ নগদে। তাহলে বিক্রয় মূল্য কত 17,000 টাকা। কত কত টাকার আসলে ইকুইপমেন্টের মূল্য ছিল 20,000 টাকা। when book value its when book value of it was টাকা 18,000, যেটা বই মূল্য ছিল কত 18,000 টাকা। তাহলে কি বুঝলাম? এখানে বলা আছে যে আমরা যে ইকুইপমেন্টটা, বিষয়টা এরকম, কোন ইকুইপমেন্ট যদি ক্রয় করি তাহলে আমরা কি লিখি সেটা ক্রয় মূল্য তাই না। ক্রয় মূল্য কত লিখছি এখানে, ধরো 20,000 টাকা। এখান থেকে যদি আমরা অবচয় যদি বাদ দেই বা পুঞ্জীভূত অবচয় যদি বাদ দেই, তাহলে কি পাবো? পুঞ্জীভূত অবচয় ধরো এখান থেকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে কত টাকা 2,000 টাকা বাদ দিচ্ছি মনে করো, এখানে বলা নাই। তারপর হচ্ছে 18,000 টাকা। এই 18,000 টাকার নাম কি? বুক ভ্যালু না বিভি, বুক ভ্যালু তাই না। মানে ক্রয় মূল্য থেকে যদি তুমি খেয়াল করো, আমরা ডিপ্রিসিয়েশনের যখন অঙ্ক করলাম তখন কিন্তু আমরা ওপেনিং বুক ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড বা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা বাদ দিয়ে কিন্তু আমরা ক্লোজিং বুক ভ্যালু পেয়েছি তাই না। তাহলে তেমনি ক্লোজিং আমাদের ক্রয় মূল্য 20,000 টাকা, এখান থেকে যদি 2,000 টাকা পুঞ্জীভূত অবস্থায় বাদ দিয়ে বুক ভ্যালু পাবো 18,000 টাকা। এই কথাটা এখানে বলা আছে যে কস্টিং মূল্য ছিল কত, মূল্য কিনা ছিল, এই কস্টিং মানে কিনা ছিল, কিনা মূল্য কত 20,000, সেটা এখন বুক ভ্যালু কত 18,000, মানে বই মূল্যে লেখা আছে 18,000। বইয়ে প্রথমে ছিল কত, যখন কিনছি তখন ছিল 20,000, এখন লেখা আছে 18,000, বাদ বাকি 2,000 কি হয়েছে বলতো? অবচয় হয়েছে। ইয়েস, এটা আমি শুনতে চাচ্ছি, এই যে সেই অবচয়টা এখানে ধরেছি আমরা যে 2,000 টাকা অবচয় হয়েছে। তাহলে এই 2,000 টাকা অবচয় হয়েছে, তাহলে এখন 2,000 টাকা যত টাকা অবচয় হয়েছে তত টাকা সঞ্চিতি আছে তাই না। যত টাকার অবচয় হয়েছে তত টাকা সঞ্চিতি আছে না। তাহলে আমাদের এখন এই ফার্নিচারের ইকুইপমেন্টের বই মূল্য হচ্ছে কত 18,000 টাকা। সেই 18,000 টাকা জিনিস আমরা বিক্রি করেছি কত 17,000 টাকায়। তার লাভ না লস হলো? 1,000 টাকা লস। সে লসে হচ্ছে এই যে সে লস অন সেল অফ ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে, বুঝছো, এটা ওখানে উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, এখন এত কিছু মানে আমি যে কথা বললাম, এত কিছু কথা বলার কারণটা হচ্ছে যে এখানে তোমার সহজ কথায় যদি আমরা বুঝি যে কস্টিং মানে কি ছিল, ক্রয় মূল্য ছিল, এটা আমরা মনে রাখবো যে আমরা কিনছিলাম হচ্ছে কত 20,000 টাকা দিয়ে, যেটা এখন ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা বইয়ে মূল্য লেখা আছে কত 18,000 টাকা। মানে 18,000 টাকা মূল্য কমতে কমতে এখন 18,000 টাকা আছে, সেটা হচ্ছে বুক ভ্যালু। 18,000 টাকা যদি বিক্রি করি আমাদের লাভ হবে না লস হবে না। 18,000 টাকা যদি কম বিক্রি করি তাহলে আমাদের লাভ লস হবে, বেশি বিক্রি করলে লাভ হবে তাই না। তাহলে এখানে আমাদের সেটা দেওয়া আছে। ওকে, এটা কাজ কোথায় কোথায় হবে এটা আমাদের স্মরণ রাখতে হবে। অ্যাকোয়ার্ড বাই ল্যান্ড ইস্যুইং কমন স্টক কত 1 লক্ষ। আমরা ল্যান্ড অর্জন করেছি মানে ল্যান্ড কিনেছি আমরা কমন স্টক দিয়ে। তাহলে কি আমরা ক্যাশ দিয়ে কি কিনেছি না স্টক দিয়েছি, মানে শেয়ার দিয়েছি, তাহলে কমন স্টক দিয়েছি, ক্যাশ তো দেয়নি, তাহলে এটার কোনো কাজ হবে না। এরকম
আমাদের নন ক্যাশ যেগুলো আছে ট্রানজেকশন, সেই ট্রানজেকশনগুলো আমরা এখানে লিখবো না। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটা যদি একটু দেখি, এটা আমাদের কাছে একটু অঙ্ক নম্বর 5। অঙ্ক নম্বর 5। ওকে, এই 5 নম্বর অঙ্কে আমরা এখানে নাম লিখবো। এটাকে নাম লিখতে হবে, এগুলো হচ্ছে অঙ্কের অলংকার। হ্যাঁ, এগুলো লিখতে হবে, কিন্তু এগুলো না লিখলে আমাদের সমস্যা হবে। বুঝতে পেরেছ? তাহলে ইমন লিমিটেড ইনকাম স্টেটমেন্ট for the year ended 31 December 2016। আচ্ছা, এটা হচ্ছে কি পার্টিকুলার, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। তো প্রথমে আমরা কি লিখবো বলতো? কোন হেডিং দিব? Cash flows from operating activities. হ্যাঁ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের হেডিং হচ্ছে 1 নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাকাউন্টিং, ক্যাশ ফ্লো ফ্রম অ্যাক্টিভিটিস না, অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ফর্মটা একটু সমস্যা করতেছে। ACTIVR অপারেটিং অ্যাক্টিভিটিস আন্ডারলাইন করব। এখানে তাহলে প্রথমে কি লিখবো বলতো? Net income. এখানে লিখবো, প্রথমে লিখবো নেট ইনকাম। হ্যাঁ, প্রথমে লিখবো নেট ইনকাম। দেখো, এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা হবে। নেট ইনকাম কোথায় পাবো? এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট। দেখো, ইনকাম স্টেটমেন্ট এই যে এটা করে দেওয়া আছে, যে ইনকাম স্টেটমেন্টে ইনকাম, নেট ইনকাম করে দেওয়া আছে। এই যে নেট ইনকাম দেওয়া আছে আমাদের কত টাকা? 1,10,000। এই যে 1,10,000 টাকা নেট ইনকাম দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1,10,000 টাকা নেট ইনকামটা এটা এখানে আমরা লিখবো, তাই না? এরপর শেষের ঘরে লিখবো ওকে। এর সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্ট লিখবো। অ্যাডজাস্টমেন্টে প্রথমে কি আসবে? হ্যাঁ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। একটু বড় করি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে? 18,000। এই যে অঙ্কে আমাদের দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্টে বের করে দেওয়া আছে 18,000।
হুম এই ডিপ্রিসিয়েশনের পর আর কি লিখবো? আরেকটা আইটেম আছে, যদি আমাদের লস থাকে, কোনো লস থাকে, সেই লসটা লিখবো। তাহলে এখানে আমরা লস করছি, লস অন সেল অফ ইকুইপমেন্ট কত? 1000 টাকায়, যেটা বললাম 18,000 টাকার যন্ত্রপাতি আমরা 17,000 টাকা বিক্রি করছি, 1000 টাকা লস করছি, সেই 1000 টাকা হচ্ছে 1000 টাকা। তো আমরা এখানে লিখবো লস অন সেল অফ ইকুইপমেন্ট না, তাহলে এখানে আমরা লিখবো লস অন, স্যার এটা কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স থেকে বাদ যাবে? না না না, যোগ হবে, যোগ হবে। না যখন কি বললে 3 নাম্বার অঙ্ক করেছিলাম ওটাতে তো প্রফিট হয়েছে, তখন তো যোগ করছিলাম না, প্রফিট হলে মাইনাস হবে, আর লস হলে যোগ হবে। প্রফিট তো যোগ করার কথা না, তাতে অঙ্ক মিলবেই না। আচ্ছা, ওটা অঙ্ক শেষে দেখতেছি, বা দেখো একটু স্ক্রিনশট দিও বা। না স্যার, ওটা হচ্ছে প্রফিট মাইনাস করা হয়েছিল স্যার। হ্যাঁ জি স্যার, প্রফিট মাইনাস ছিল, প্রফিট মাইনাস করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো লস অন সেল অফ ইকুইপমেন্ট না, ইকুইপমেন্ট না ফার্নিচার? জি স্যার, ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট, তাহলে এই ইকুইপমেন্ট লিখবো আমরা এখানে কত টাকা? 1000 টাকা। 1000। আচ্ছা, এই দুটো এখানে আছে, এই দুটো লিখলাম, আর কোনো আইটেম আমাদের থাকে না সাধারণত, এটা থাকে না, এটাও থাকে না আমাদের। হ্যাঁ, যদি আমাদের প্রফিট হতো তাহলে এখানে মাইনাস, সামনে মাইনাস দিতাম, এখানে আমরা কি দিতাম? মাইনাস দিতাম, ঠিক আছে। এখন আমরা ব্যালেন্স শিটের তফাগুলো দেবো, এই 3টা আইটেম আমাদের লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। এখন এই 3টা আইটেম যদি আমরা ধরতে না পারি বা লিখতে না পারি, তাহলে কিন্তু আমাদের এটা অনেক বড় একটা ব্যর্থতা, এটা আমাদের বের করতে হবে। আমরা অঙ্ক করতে করতে এটা আমরা মানে ঠিক আয়ত্তে আসবে আর কি। তারপরে আমরা দেখবো এখন ব্যালেন্স শিটের তথ্য সমূহ, ব্যালেন্স শিটের যেটা আমরা দাগালাম, এই যে অ্যাসেট লাইবিলিটি যেগুলো আমরা দাগালাম সেগুলা। প্রথমে কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? কমে গেছে, তাই না? এখানে এই যে মাইনাস দিয়েছি, এখানে মাইনাস দিয়েছি মানে কি ওখানে প্লাস হবে, অঙ্কে প্লাস হবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ। এই কথা লিখলে হয় না লিখলে হয়? কত টাকা ইনক্রিজ হয়েছে? 5000 ছিল 25, হয়ে গেছে 20, তাহলে 5000 টাকা। তারপরে কি আছে? জয়েন হয়েছে সবাই? জয়েন। আচ্ছা, জয়েন। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা লিখলাম। এখন
অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম। তারপরে কি আছে অ্যাকাউন্ট রিসিভেবল ফর, অ্যাকাউন্ট রিসিভেবল ফর আছে ইনভেন্টরি, ইনভেন্টরি মাইনাস হয়েছে তাই না, তাহলে আমরা এখানে লিখবো যোগ, ওখানে মাইনাস হলে এখানে যোগ হবে ইনভেন্টরি। ইনভেন্টরি ইনক্রিজ এই কথাটা না লিখে কোনো সমস্যা নেই, সরি ইনক্রিজ তো না, এখানে এটা হয়েছে ডিক্রিজ, এখানে ডিক্রিজ কথা লিখতে হবে তাই না। আচ্ছা, যোগ ইনভেন্টরি ডিক্রিজ, ডিক্রিজ কত টাকা ডিক্রিজ হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে 30,000, তাহলে মাইনাস করলে হচ্ছে কত 30,000। তারপরে আছে প্রিপেইড এক্সপেন্স, তাহলে প্রিপেইড এক্সপেন্স এটা কি আমাদের, এটাও ডিক্রিজ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখবো ডিক্রিজ হলে এখানে মানে কমে গেছে, কমে গেলে এখানে প্লাস হবে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ না, কত টাকা ডিক্রিজ হয়ে গেছে প্রিপেইড এক্সপেন্স, ছিল 12 হয়ে গেছে কত 10, 2,000। এইগুলো হচ্ছে আমাদের অ্যাসেট সাইডের গুলা। আর আমাদের লাইবিলিটি সাইডের গুলা আমরা দেখবো, লাইবিলিটি সাইডের গুলা কি কি আছে দেখো, এখানে অ্যাকাউন্ট পেয়েবল, লাইবিলিটি সাইডের গুলা আমাদের যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে মাইনাস থাকলে ওখানে মাইনাস করতে হবে, ঠিক অ্যাসেটের উল্টা করতে হবে তাই না। তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবল মাইনাস আছে, তাহলে ওখানে আমরা মাইনাস করবো, অ্যাকাউন্ট পেয়েবল এখানে কি হয়েছে কমে গিয়েছে, তাহলে ওখানে আমরা কমে দেবো, এখানে লিখতে হবে মাইনাস অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ, কত টাকা ডিক্রিজ হয়ে গেছে, ছিল 60 হয়ে গেছে 52, 8,000 টাকা না, 8,000 টাকা। তারপরে আবার অ্যাক্রুড এক্সপেন্স কি হয়েছে, ডিক্রিজ হয়ে 25,000 ছিল হয়ে গেছে 20,000, তার মানে কমে গিয়েছে, এই যে মাইনাস চিহ্ন, তাহলে এখানে আমরা লিখবো অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স কত টাকা ডিক্রিজ হয়ে গেছে, 5,000 না, 20,000 ছিল 20,000 হয়েছে 5,000, একটু হেল্প করো একটু বলো, 5,000 টাকা। আচ্ছা, তারপরে আছে ট্যাক্স পেয়েবল, ট্যাক্স পেয়েবল কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, কোনো কিছু ছিল না 15,000 হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো এখানে লিখবো ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল কত 15,000 টাকা। ট্যাক্স পেয়েবল 15,000 টাকা। তারপরে আর কি আছে, আর কোনো কিছু নেই, তো আর যেহেতু কোনো কিছু নেই আমরা এগুলো ডাইরেক্ট কি করব, আমরা যোগ বিয়োগ করব, এটা ক্যালকুলেটরটা দিবা, এই এখানে ক্যালকুলেটর আছে দাও, তাহলে কত হয় দেখো, তার ক্যালকুলেটর আছে ছাপা, স্যার 58,000, আমাদের এখানে আসবে হচ্ছে 58,000, 58,000 টাকা, এটা হচ্ছে 58,000 টাকা কি প্লাস ফিগার তাই না। তাহলে এটা আমরা কি করব, ওই নেট ইনকামের সাথে, এই যে নেট ইনকাম যেটা ছিল একটু জুম আউট করি, এই যে নেট ইনকাম ছিল যেটা 11,000, 11 এর সাথে এটা কি করব যোগ করব তাই না, তাহলে 58 আর 11 কত হবে, 68,000, হ্যাঁ 68 হবে কেন, সরি 1,68,000, ওকে ফাইন। তাহলে 1,68,000 এর নাম কি লিখবো আমরা,
Need cash provided by operating activities. হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো নিট ক্যাশ Provided provided by operating activities, এটা আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর আমরা দিব কি, এরপর আমরা দিব 2 নাম্বার। cash flow from investing হ্যাঁ, activities. প্রথমটাই আমাদের কঠিন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, তো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এখানে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি কি আসবে? আমরা স্থায়ী সম্পদ, হ্যাঁ স্থায়ী সম্পদ যেগুলো ক্রয় এবং বিক্রয় করছি সেটা। তাহলে স্থায়ী সম্পদ এখানে কি, এই যে 2 নম্বর শূন্য দেখো, স্থায়ী সম্পদ আমরা কি করেছি, পারচেজ করেছি, মানে নগদটা চলে গিয়েছে এই একটা। আর তারপরে আমরা স্থায়ী সম্পত্তি বিক্রি করছি কত, 17,000 টাকায়। তাহলে এই দুটো এখানে আসবে। তাহলে স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করেছি, তার ল্যান্ড তো আছে, না ল্যান্ড আসবে, ল্যান্ড ওটা কিসের বিনিময়ে কিনছি, শেয়ারের বিনিময়ে, নগদ টাকার বিনিময়ে না। তো ল্যান্ড আমরা ক্রয় করেছি শেয়ারের বিনিময়ে, এখানে আসবে না। ল্যান্ড তো টাকা দেখে, টাকাতে যেগুলো কিনছি নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা আসছে সেগুলো লিখবো আমরা, বুঝতে পেরেছ? স্যার। তাহলে এখানে কি লিখবো, ইকুইপমেন্ট পারচেজ। কত টাকা? 18,000। 1,80,000। পারচেজ করলে নগদ টাকা চলে যাচ্ছে, মাইনাস। তারপর কি আছে, ইকুইপমেন্ট বিক্রি করছি না, Sold. এই যে 18,000 টাকা মূল্য ইকুইপমেন্ট, 17,000 বিক্রি করছি, তার 9 টাকা আসছে, আসলে এখানে লিখবো ইকুইপমেন্ট কত টাকা বিক্রি করছি, 17,000। আর কোনো এখানে দফা নেই। আর ল্যান্ড যেটা আছে সেটা বলা আছে এখানে, অ্যাকোয়ার্ড বাই ল্যান্ড আর অর্জন করেছি বা ইস্যুইং কমন স্টক, মানে ফর ক্যাশ বলা নাই, এখানে বলা আছে কমন স্টক ইস্যু করে আমরা ল্যান্ড পেয়েছি, বুঝতে পেরেছ? স্যার এটা কোনো ইয়েতে অ্যাক্টিভিটিসে যাবে না, না ফিনান্সিয়ালেও যাবে না। না। ওকে, এটা তাহলে যোগ বিয়োগ করলে কত হয়, 1,63,000 মাইনাস ফিগারে না? মাইনাস। জি স্যার। তাহলে এটা আমরা লিখবো কি, Need cash used by investing activities. ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম। তারপরে আমরা কি লিখবো, Dividend. না, Cash flow from financing activities. ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম স্যার যদি 1, 2, 3 দিতে ভুলে যাই তাহলে কি কিছু হবে? না,
ক্যাশ ফ্লো ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমাদের কি কি আসবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের একটু দাঁড়াও, এটা আমি মিশে দিই। এই এই জিনিসটা আসতো, এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা আসতো, 1 লক্ষ টাকা কোনো স্টক ইস্যু করেছে, এটা প্লাস হতো যদি ফর ক্যাশ কথা বলা থাকে। এখানে অ্যাকোয়ার্ড ল্যান্ড অর্জন করে আমরা শেয়ার দিচ্ছি, তাহলে তো হবে না, মানে আমাদের নগদ টাকা যাইতে হবে। ঠিক আছে, নগদ টাকা যাওয়ায় আশাগুলো এখানে আমরা লিপিবদ্ধ করব। তাহলে এখানে আমরা কোন স্টক দিছি, কোন স্টক দেওয়ার পরে নগদ টাকা আসেনি, আসছে কি বন্ড, তাহলে আসছে কি, সরি আসছে কি ল্যান্ড আসছে। উপরে যদি যাই, এখানে ল্যান্ড বেড়েছে কত, 80 ছিল 1,80,000 হয়েছে, তার মানে 1 লাখ টাকা বেড়েছে, তাই না? এদিকে কমন স্টক ছিল 3 লাখ, এদিকে হয়ে গেছে কত, 4 লাখ, তার মানে কি কমন স্টক এদিকে বেড়ে গেছে আর এদিকে আমাদের সম্পদ বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি কি অর্জন করলাম তাহলে? তাহলে দেখো, এখানে আমাদের আছে কি বন্ড পেয়েবল। বন্ড পেয়েবল হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাই না? দীর্ঘমেয়াদী দায় আগে কি ছিল, কোনো টাকা ছিল না, হয়ে গেছে কত, 1 লক্ষ, মানে 1 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী দায় আমরা গ্রহণ করেছি, মানে কি নগদ টাকা পেয়েছি, মানে এটা হয়েছে কি হয়েছে, তা এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখবো কত টাকা বন্ড পেয়েবল আছে আমাদের, কত, 0 ছিল 1 লাখ হয়েছে, তার মানে 1 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাই যদি, তাহলে এখানে লিখবো কি, যোগ বন্ড পেয়েবল, কি হয়ে গেল, এটা ব্যান্ড হয়ে গেল, বন্ড পেয়েবল ইস্যু, বা শুধু বন্ড পেয়েবল কথাটা লিখলেও হবে। কত টাকা বন্ড পেয়েবল হয়েছে, 1 লক্ষ। আর তারপরে আছে কি, বন্ড পেয়েবল পর আর কোনো কিছু নাই, কমন স্টকের কাজ তো হয়েছে ওখানে, রিটার্ন আর্নিং কাজ ডিভিডেন্ড হয়ে গেছে। আর সর্বশেষে আছে কি, এই যে আমাদের যেটা বলা থাকে ডিভিডেন্ড পেইড, তো ডিভিডেন্ড পেইড এটা দিতে হবে ক্যাশ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে ডিভিডেন্ড আমরা প্রদান করেছি, তাহলে ডিভিডেন্ড প্রদান করলে আমরা এখানে লিখবো মাইনাস ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড কত টাকা প্রদান করছে, ডিভিডেন্ড 75,000 টাকা, তাহলে সে 75,000 টাকা এখানে লিখবো। স্যার কমন স্টকটা কেন গেল না? হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওই যে ল্যান্ড ক্রয় করেছি এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যদি নগদে হতো, বুঝছো, নগদে হলে তাহলে তখন আসতো, যদি বলা থাকতো কমন স্টক ইস্যু ফর ক্যাশ যদি বলা থাকে তাহলে তখন লিখতাম, কিন্তু এখানে বলা আছে কমন স্টক ইস্যু করেছি আমরা ল্যান্ড অর্জনের বিনিময়ে, মানে ল্যান্ড নিচ্ছি আর কমন স্টক দিচ্ছি। যদি এখানে ক্যাশ নিতে তাহলে এখানে আসতো, এখানে শুধুমাত্র নগদে যেগুলো লেনদেনগুলো হবে সেগুলো আমরা লিখবো, বুঝতে পেরেছ? আচ্ছা, আর আমাদের এখানে দীর্ঘমেয়াদী দায় এবং কমন স্টক আর কোনো কিছু নেই, তাহলে যোগ বিয়োগ করলে এটা হচ্ছে এটা হচ্ছে কত, 25,000 টাকা, তাই না? তাহলে এই 25,000 টাকার নাম কি, Net cash provided by financing activities. provided by financing activities. ওকে, চোখে প্রচন্ড ঘুম দিতেছে, তো ওই জন্য লাইন কোনটা ছেড়ে কোনটা লিখতেছে ঠিক নাই।
আচ্ছা, তাহলে এখানে আমরা সবগুলো যোগ করবো, তাই না? তিনটা অ্যাক্টিভিটিস এর টাকাগুলো যোগ করব। স্যার যোগ বিয়োগ করে 30,000 হয়। এটা এটা আর এটা আমরা যোগ করব। 1,00,000 প্লাস 1,68,000 থেকে মাইনাস 1,63,000 বাদ দিলে 5,000 টাকা থাকে। ওই 5,000 আর 25,000 যোগ করলে কত হয়? 30,000। যোগ করলে হয় 30,000। তাহলে এখানে আমরা 30,000 টাকা লিখবো। এই 30,000 সাথে আমরা কি এই 30,000 সাথে আমরা কি করব? ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করবো, তাই না? Opening cash একটু বড় করি। ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত আছে? ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1,50,000। এই যে এটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে পাবো 1,80,000 টাকা। এটা ক্লোজ করে দিতে হবে। এটা লিখতে হবে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তো এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা অবশ্যই আমাদের এই অঙ্কের সাথে মিলে যাবে, তাই না? এই যে 1,80,000 এটার সাথে মিলে যাবে। আর মিলে গেলে অঙ্ক বুঝবো যে হয়েছে, না মিলে গেলে বুঝবো যে অঙ্ক হয়নি। এইভাবে আমরা এই অঙ্কটার সলিউশন করব। তো এই 2-3টা অঙ্ক তোমরা যদি নিজে থেকে দেখো, এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা তোমরা নিজে থেকে একটু খাতা কলমে করার চেষ্টা করবে। আর এটা তো থাকবে, ক্লাসে থাকবে, তোমরা অবশ্যই এটা থেকে হেল্প নেবে। নিয়ে 2-3 বার এই অঙ্কগুলো করতে থাকো, একটাবার দেখো হয় কি না, কোনটার পর কোনটা আসতেছে। এটা কিন্তু গতানুগতিক, একটা অঙ্কে যেরকম ছিল ওই ঠিক একই রকম ভাবে আমরা লিখতেছি। তো এই তো হচ্ছে আজকের ক্লাস। আমরা এটা আজকে হচ্ছে 3 তারিখ, হ্যাঁ, এটা আর বেশি দিন দেখবো না। আর তো কালকে দেখে এটা শেষ করে দিয়ে অন্য একটা অধ্যায় চলে যাব। সে অধ্যায়ে আমরা এরকম 4-5 দিন দেখবো। দেখে আমাদের সহজ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা যাবো। অঙ্কগুলো দেখলে আমরা কিছু করতে পারবো, সেই ধরনের অঙ্ক আমরা দেখবো একটু। তো যাই হোক, আমরা সে পরবর্তীতে দেখবো। এই অঙ্কগুলো করার চেষ্টা করবে, নিজে নিজে একটু করার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে রাখতেছি, কেমন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।